তোমাদের পার্সোনালি অ্যাটাক করাটা আমার উচিত নয়। রবীন্দ্রনাথ ভালো লাগে না, বলার অধিকার আছে। সত্যজিৎ রায় আমার পছন্দ নয়, বলার অধিকার আছে। মৃণালবাবু বারবার বলতেন যত তুমি বাজেট কমাবে তত তোমার লড়াই করার চিন্তা বাড়বে। মৃণাল সেনের ছবিতে গান, গিটার বাজিয়ে মৃণাল চুল কেটেছিল, আমি স্ট্রেট ওর দাড়ি কাটিয়ে দিই। খুব রেগে গেছিলেন ব্যোমকেশ থেকে। কমপ্লেন করে লাভ নেই, আমায় হল থেকে তুলে দিচ্ছে, তো চলছে না ভাই তাই। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি তো ওটিটির উপর দাঁড়িয়ে থাকে। চাঁদের পাহাড় হলো 12 কোটি টাকা বাংলা ছবিতে খরচা হয়ে গেছে। এই ছবি যদি দাঁড়িয়ে যায়, সারপ্লাস মানি জেনারেট করতে পারে, বাংলা ছবির বাজেট তাহলে বাড়তে বাড়তে 12, 20, 25 চলে। রামগোপাল ভার্মা, মণিরত্নম যখন ছক ভেঙে দিল না বম্বে সিনেমার ইন্ডাস্ট্রি, হালকা অভিমান দিয়ে বলতে ভালো লাগে, যেখানেই থেকে তুমি ব্যোমকেশের জীবনের ক্রাইসিস কি হবে। হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে অঞ্জন দা। আমি অঞ্জনদার কাছে প্রশ্নে যাওয়ার আগে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। আমি আপনার বাড়িতে আজকে এসেছি, আপনার সাথে আমার এর আগে কথাও হয়েছে। অঞ্জন দা, আপনি একটা টাইমে আমাদের উপর রেগে গেছিলেন, আপনার হয়তো কিছু খারাপ লেগেছিল, কিন্তু অডিয়েন্সের যেটা মনে হয়, আমার যেটা মনে হয়, আপনি এমন একজন পরিচালক যে যুদ্ধের নিয়ে ছবি বানিয়েছেন। আপনার ছবি দেখলে মনে হয় যে আমাদের গল্প কেউ বলছে, আমাদের সময়টাকে কেউ দেখাচ্ছে। তো আপনি মানে আপনার আমাদের কি এমন খারাপ লেগেছিল, আপনি কেন আমাদের উপর রেগে গিয়েছিলেন? দেখো, সত্যি কথা, তোমাদের উপর রাগার থেকেও আমি মানে রাগ নয়, আমার এক্সপ্রেশনটা যেভাবে আমি লিখেছিলাম সেটা বোধহয় অন্যভাবে লিখলে আমার ভালো হতো। মানে আমি যদি গুছিয়ে বুঝিয়ে লিখতে পারতাম যে যে সিনেমা মানে ট্রেলারটা সবসময় সিনেমার কথা বলে না, সিনেমাটা আলাদা, ট্রেলারটা আলাদা, অনেক সময় ট্রেলার খুব মিসলিডিং হয়। এই ট্রেলার রিভিউ নিয়ে হয়েছিল, অন্য কিছু নিয়ে হয়নি। তোমাদের রিভিউ মানে তোমাদের ব্লগ নিয়ে কিচ্ছু নিয়ে এই, কিন্তু এক্সপ্রেশনটা এতই রং হয়েছিল, এতই ভুল হয়েছিল যে সেখানে আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারিনি। যেখানে তোমাদের পার্সোনালি অ্যাটাক করাটা আমার উচিত হয়। আমি খুব পার্সোনালি খুব একটা অ্যাটাক করি না কাউকে, কিন্তু আমি মজা করে করতে গেছিলাম। কিন্তু মজা করে করতে গিয়ে যেটা দেখলাম যে সব মজাটা মানে দিস ওয়াজ নট রাইট। এভরিবডি, প্রত্যেকেরই অধিকার আছে, যে কারণে আমি তাও রিপ্লাই দিইনি। এবং বেশ কিছুদিন পরে আমি একটা রিটর্ট করেছিলাম, যেটা পাতা দেয়নি কেউ, যে এভরিবডি, প্রত্যেকেরই একটা অধিকার আছে। আমার এটাতেও ছিল যে এই আমার লেখাটাও ছিল যে অধিকার আছে, প্রত্যেকেরই অধিকার আছে, কিন্তু একটু মানে ইট ওয়াজ এক্সপ্রেসড ইন আ রং ওয়ে। মানে আমি বোঝাতে চেয়েছিলাম সিনেমা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ট্রেলার অ্যান্ড পোস্টার। এইটা বোঝাতে গিয়ে আমি কিন্তু একটা একটা গোষ্ঠী বা কিছু পার্সনকে পার্সোনাল জায়গায় বলা, আমার পার্সোনাল নাম তো করিনি আমি কারণ, কিন্তু তবুও তার কাজটা, সে কি করছে, সে এই কাজ না করলে অন্য কি করত, এইসব কথা খুব লুজ এন্ড খুব ঠিক নয় এবং ভুল হয়ে গেছে। শুধু আজকে এই ইন্টারভিউতে যদি আমি সেটা রূপমের সামনে স্বীকার করে নিই, আই থিঙ্ক ইট বি বেটার। সত্যি তো, আজকে যদি কেউ মনে করে সে কলকাতার নানা ফল্টস বা দোষ খুঁজে বেড়াবে, খুঁজে বেরিয়ে সেই ব্লগ করবে কলকাতার বিভিন্ন প্রবলেম, সে তার অধিকার আছে। তা বলে আমি যে কলকাতাকে ভালোবাসি আমি তাকে একটু ক্রিটিক্যাল হতে পারি, কিন্তু তাকে পার্সোনালি অ্যাটাক করা ভুল। তার গণতান্ত্রিক, তার যা খুশি করার, যার যা খুশি করার অধিকার আছে, সেটা আমি গুছিয়ে বলতে পারিনি। আজকে লিখে ফেলে পোস্ট করে দিয়েছি, এইবার আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। যখন রিটর্ট হচ্ছে আমার বিরুদ্ধে আমি বুঝতে পারছি, কিন্তু আমি তখন ডিলিট করতে পারি না। আমি ডিলিট করতে পারি না, আমি তো বলি তা আমারই কথা। আমি ডিলিট করে সেটাকে ফট করে অফ করে দিয়ে আমি একটা প্রিটেন্ড করবো, বলিনি, কি হয়েছে যাই, আমি পারি না, তুমি দেখিয়ে দিয়েছি। পার্ট অফ মাই মিস্টেক, আমার ভুল। আমার আসলে কি, আমি একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেখানে আমি নিজেও খুব পার্সোনালি একটু ক্রাইসিসের মধ্যে ছিলাম। তো কি করবো না করবো, বয়স বেড়ে যাচ্ছে,
আমি যেটা চাই না সেটা হচ্ছে সিনাইল হতে, মানে সিনাইল বলতে যে ঠিক তুমি যেটা বললে অল্প বয়সীদের সঙ্গে থাকতে, তাদের মতো মিশতে, তাদের 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 বুঝতে, তাদের ভালোবাসতে সবসময় আমি চাই, তাদের নিয়ে ছবি করতে, তাদের নিয়ে গান করতে, তাদের নিয়ে থিয়েটার করতে। কিন্তু আমি সব সময় পারছি না, কারণ আমি দেখছি আমি যখন কথা বলছি সে ফোন দেখছে। এখন আমি গান করছি, লোকে ফোন তুলছে। এখন আমি থামিয়ে বলবো ঢাকায় বলেছি, হ্যাঁ, বলে ফেললাম, ওই ক্লিপটা দেখেছি আমরা। বলে ফেলে তারপরে আমি বলেছি আমায় কি অন্তর থেকে বলে একটা রিকোয়েস্ট করেছি। মজাটা হচ্ছে তারপরেও যখন গাইছি তারপরেও তুলছে, এটা খুব মজা যে লিখেছে আমি গাইছি তারপরেও তুলছে। আমি এই মজাটাকে একসেপ্ট করি। সো এই সিমিলিটি আমার ভালো লাগে। এই যে তুমি প্রশ্ন করলে আর এই যে আমি ক্লিয়ার করতে পারলাম, আমি খানিকটা শান্তি পেলাম যে আমি ভাই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। যার যা অধিকার করার তার তার আছে, ততক্ষণ না সে কোনো লিগাল ক্রাইম, লিগাল অন্যায় যতক্ষণ না কেউ করছে, যা খুশি বলার অধিকার আছে। রবীন্দ্রনাথ ভালো লাগে না, বলার অধিকার আছে। সত্যজিৎ রায় আমার পছন্দ নয়, বলার অধিকার আছে, নিশ্চয়ই অধিকার আছে। মৃণাল সেন আমার আমার মনে হয় না পরের দিকের ছবিগুলো ভালো বা আগের দিকের ছবিগুলো খারাপ। এভরিবডি হ্যাজ দ্য রাইট, সেটা সে গুছিয়ে বলবে। সে যদি না গুছিয়ে বলে তাই ক্রিটিসিজম ফেস করতে হবে, এবং সে ফেস করবে। কিন্তু সে বলতে পারবে না, আমি বলতে পারবো না মৃণালদাকে, মৃণালদা আমি আমি এটা মানি না। তাহলে আমি কি বললাম? মানে একটা জেনারেশন যদি না প্রশ্ন করে, তাকে তোয়াজ করে আমার বাবা কি ভালো, কেন আমার বাবা ভালো, কেন আমার বাবা ভালো, কেন আমার বাবা বললে। আমি বলছি যে ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট নট টু বি সিনাইল। আমার চারপাশের বন্ধু বান্ধব, আমার বয়সী মানুষগুলো খুব সিনাইল হয়ে গেছে। আমার বাবা বলেছে আমার দুনিয়াটা ভালো, তোর দুনিয়াটা বাজে। দাদু বলেছে বাবার দুনিয়াটা খারাপ, দাদুর দুনিয়াটা ভালো। এটা ইজ এ রং কনসেপ্ট। এই জন্য আমার মনে হয় আমরা পশ্চিমবাংলায় অজস্র বাঙালি দর্শক হতে পারে, শ্রোতা হতে পারে, সে রিভিউয়ার হতে পারে, একবারে গায়ক হতে পারে, ফিল্ম মেকার হতে পারেন, যে এত আমাদের যে হাইট ছিল, যে আরে দুর্দান্ত সব মেইন স্ট্রিম ছবি হচ্ছে, তার মাঝখানে এই ঋত্বিক ঘটক ছবি বানাচ্ছে, বাদল সরকার রাস্তায় নাটক করছে, করে স্টেজের ওপর উপলব্ধ করছে, কত রকম কিছু হতো। এইটা না কমে গেল, কারণ তফাৎ কমে গেল, কারণ এই বলার প্রশ্ন করার ব্যাপারটা চলে গেল, এবং এইটা ক্ষতি করেছে কলকাতা। সো আমি সেই ক্ষতির অংশ হতে চাই না। যদি হয়ে থাকি কিছু একটা পোস্টের জন্য, আমায় ক্ষমা করে দাও প্লিজ, আই এম ভেরি সরি। আমার এই উল্টো ভাবে এক্সপ্রেস করা উচিত ছিল, বলা উচিত ছিল অন্য কথা, বলে ফেলেছি অন্য কথা। ভুল তো ভুল ভাই, ঠিক আছে। তো রোশকি রূপম এসছে আজকে বাড়িতে, এবং রূপমের প্রশ্নটা আমাকে করবে। আমার আমি ভাবিনি কিন্তু করেছে বলেই বেঁচে গেছি, কারণ আমি জানি যারা আজকে রিভিউ করছে মানে অন অন ইউটিউব, তারা অনেকেই আজকে আমায় ক্ষমা করে দিয়েছে। আজকে এই এই ছবিটা যে চলচ্চিত্র এখনের জন্য নয়, তার আগে কিছু কাজ কিছু দেখে টেকে, রিভলভার রহস্য হ্যানা তানা পালান টালান, এরা দেখে টেকে মোটামুটি আমার উপর তাদের রাগ চলে গেছে। সুতরাং নতুন করে তাদের আমি কেন ক্ষমা চাইছি? কিন্তু আমি তো পার্সোনালি তাদের বলিনি, আমি তো পার্সোনালি তাদের অরিত্র বা শ্রাবণ নীলবাবু, এবার তাদের তো পার্সোনালি আমি বলিনি, কিন্তু আমি বুঝতে পারছি যে তারা সেটা ভাবে আমার দেখছে না। দে হ্যাভ মোর, মানে আমি সেই জন্য আমার দিক থেকে বলে দিচ্ছি যে আমার আমার ভুল হয়ে গেছে। অঞ্জনদা, আমরা চালচিত্র এখন আসবো। তো চালচিত্র এখন এরকম সাকসেস, এরকম ম্যাসিভ সাকসেস, এরকম ভাবে লোকেরা রিয়াক্ট করছে, এরকম ভাবে লোকে পছন্দ করছে, পুরনো অঞ্জন দত্ত, এই কথাটা বারবার ভেসে আসছে, তোমার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে যে এই যেটা এইটারই কথা হচ্ছিল, যে এইটা আমি আবার করতে পেরেছি বলে দর্শক কি সেলিব্রেট করছে। বিড়াল সেন অঞ্জন দত্ত, তা নয়, দর্শক সেলিব্রেট করছে দুটো মানুষের তফাৎ। এটা ঠিক মৃণাল সেনের জীবনীও হচ্ছে না, অঞ্জন দত্তের জীবনীও হচ্ছে না, কিন্তু দুটো মানুষ যাকে আমরা দেখেছি, চিনি না চিনতেও পারি, এই যে দুটো মানুষ তফাৎ নিয়েও একটা জেনারেশনের, একটা অনেক বড় জেনারেশন, বড় মাপের লেজেন্ডারি জেনারেশন, আর একটা
কম বয়সী একটা, সে হয়তো সে জানে অনেক কিছু, তাদের যে ক্লাশ এন্ড ভালোবাসা, এইটাই লোকে সেলিব্রেট করছে। ডিফারেন্সটা যে কলকাতাতে এখনো এই মানুষজন গুলো আছে, এখনো সম্ভব। এই জন্য আমরা তো আক্ষরিক অর্থে 80-র দশকটা দেখাচ্ছি না। সেটা কেউ কেউ ভাবছে বাজেটের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, বাজেটের জন্য। মৃণালবাবু বারবার বলতেন, যত তুমি বাজেট কমাবে তত তোমার লড়াই করার চিন্তা বাড়বে, যত বাজেট বাড়াবে তত তোমার ইমাজিনেশন কমে যাবে, তুমি ফাইট করবে না। এই বাজেট নেই কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তো সত্যি সত্যি নীল দত্ত প্রথম প্রশ্ন করেছিল যে তুমি কেন করছো এই ছবিটা, কেন করছো? আমি ভট করে বললাম কারণ এখনো সেটা রেলিভেন্ট, এখনো সেটা তার একটা সমসাময়িকতা আছে, এখনো লোকে দেখবে এটা। তখন এডিটর বললো, তাহলে যদি এখনো রেলিভেন্ট হয় তাহলে এখনো গাড়ি থাকতে, হলদি ট্যাক্স থাকতে কোথা কি, রাইট? এই তো আলোচনার মধ্যে দিয়ে হলদি ট্যাক্সি থাক, কিন্তু মনে হবে যেন এরা পুরনো, কিন্তু তার মধ্যে চলছে। এবং শুধু তাই না, অজস্রবার আমরা খানিকটা ইচ্ছে করে দেখিয়েছি, ইচ্ছে করে করেই আমরা তার সময় রেখেছি, ইচ্ছে করে করেই। মানে মেঘলা ছবিটা, রঞ্জন বা অঞ্জন দত্তের স্ত্রীর ছবিটা আমার স্ত্রীর ছবি অ্যাকচুয়ালি, মানে ঠিকঠাক করে একটু মিল আছে কিন্তু বোঝা যায় না। কিংবা হঠাৎ আমি বলে ফেলি ইচ্ছে করেই যে তোমার এটা প্যাকেটটা গীতা নিয়ে চলে গেছে, ফট করে মিতাটা গীতা করে দিয়েছে। কোথায় গিয়ে বলে তোমার 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 কুণাল বাবুর ছবি, মানে তোমার মৃণালদার ছবি, ইচ্ছে করে করে বলছে যাতে গুলিয়ে যায় লোকে যে এটা কুণাল। এই মজাটা খুব বেশি নয়, কারণ কুণাল সেন সই করলো, দিল, ফুলের সাইনটা একদম মৃণাল সেন, বইটা মৃণাল সেনই দিয়েছে। এইগুলো রেখেছি যাতে একটা মজা কোথাও গিয়ে লোকে পায়, একটা যে এখনো এটা সম্ভব, এখনো একটা তফাৎ নিয়ে বাঁচতে পারা। এটা আমি শিখেছি মৃণাল সেনের কাছ থেকে, এবং আমার মনে হয় আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি রূপম, এটা হচ্ছে এটাই লোকে সেলিব্রেট করছে, এটাই বিভিন্ন ভাবে জড়িয়ে ধরা, খাওয়ার সিন, এটা সিন, এটাই সেলিব্রেট করছে, এটাই যে মানে তফাৎ নিয়েও থাকা যায়, আনন্দ করে থাকা যায়। অঞ্জনদা, এই ছবিটা তোমার আর নীল দত্তের প্রোডাকশনের ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানানো ছবি। আমার প্রশ্ন, এই ছবিটা, এই সিদ্ধান্তটা কেন যে অঞ্জন দত্ত, নীল দত্ত নিজের প্রোডাকশন থেকে এই ছবিটা আনবো? কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা যতটা আন্তরিকভাবে, যতটা প্যাশনেটলি এই যে গাড়ি টাড়ি মডার্ন ঢোকাবো, এ করবো তা করবো, একদম একটা নতুন ছেলেকে নিয়ে আসবো, এবং খুব নাম করা কাউকে নেবো না, গান মৃণাল সেনের ছবিতে এক ধরনের প্রডিউসার রাজি হতো, আবার আরেক ধরনের সিরিয়াস প্রডিউসার, সে বলতো মৃণাল সেনের ছবিতে গান গিটার বাজ। এই যে স্বাধীনভাবে আমরা করতে পারবো, এইটা না বুঝতে পারবে না। আমি বলছি না যে ইন্টারফিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্স ইজ নট, মানে কথাটা ঠিক নয়। বুঝতে পারা, আর বুঝতে পারা যে যে এগুলো, এগুলো কি ঠিক হবে, এগুলো কি হবে, খুব মন খুলে হবে না। তার থেকে আমরা যেরম ভাবে বিশ্বাস করছি, যেরম ভাবে করতে চাইছি, যেরম হবে হবে। হ্যাঁ, আমাদের খরচা হবে, কিন্তু আমরা ট্রামটা পুরোনো ট্রাম নেবই, যত টাকা লাগবে, পাখা দেওয়া ট্রাম আমার চাই চাই। তো সেই জন্যে আমরা বিশ্বাস করেছি, এবং সত্যি সত্যি আমি আর নীল মনে করেছি যে আমরা এটা করি মৃণালদার কাছে। এতদিনকার একটা সম্পর্ক, আমি জীবনে এত কিছু করলাম, গান করলাম, অভিনয় করলাম, সিনেমা করলাম, সাকসেস হলো, কিন্তু মৃণাল সেন কোথাও আমার 42 বছরের অভিজ্ঞতাটা কোনো গানে, কোনো সিনেমায় কোথাও নেই। এখন যখন আমরা করতে চলেছি, এবং তার আগে আমরা বেশ 5খানা বড় ইন্টারন্যাশনাল ট্যুর করেছি গানে, ভালো টাকা এসছে আমাদের, তাহলে সেই টাকাটা খরচা করে আমরা করি, তারপর সেই টাকাটা আমরা কোনোভাবে কোনো ওটিটির মারফত তুলে নেব। এইটাই আমাদের, আমরা লাভ করতে চাই না। সো এইটাই আমাদের করেছি বলেই আমরা প্রাণ খুলে আনন্দ করে মজা করে ছবিটা করতে পেরেছি, এবং সেটা হতো না হয়। আচ্ছা অঞ্জনদা, আমরা এই ছবিতে আহ এই যে রঞ্জনের চরিত্রটাকে খুঁজে পাওয়া, এটা আমরা পেলাম। কিন্তু আপনি
বাস্তবে বলুন যে আপনি সাউন্ডকে কিভাবে চুজ করলেন? আমি আমার এইটাই খুব বড় সময় গেছে, মানে দিস ইজ আ 1.5 year old প্রজেক্ট। মানে মাঝখানে একটা ইয়েও করে ফেললাম, ডিটেকটিভ গল্প, মানে 1.5 year old প্রজেক্ট, আরো বেশি। আমরা শুরু করেছিলাম যখন অনিক দত্ত শুটিং করছে, আচ্ছা। অপরাজিত শুটিং শুরু করবে না এরকম একটা, অনেক দিনের বা তার আগেও মানে রটলো যখন অনেক দত্ত করছে। তো তো আমি অনেক দিন ধরে নিজে আমি করবো, আমি জানি, কারণ আমি যেভাবে মৃণাল সেনকে বোঝাতে পারবো অত বোঝাতে পারবে না, চেহারাগতভাবে আমি ইন্টারেস্টেড নই। কিন্তু একটা ছেলেকে খুঁজতে হবে যে বুদ্ধিমান, যে গিটার বাজাতে পারে, ইংরেজিটা বলতে পারে, এক বজ্ঞা টাইপের ব্যাপার করতে পারে, ভীষণ উঠিয়ে থাকা, ভীষণ রাগী, ঘেঁটে গেছে, অনেক প্রশ্ন আছে তার, এবং ভাল লাগছে না। এই জিনিসটা আনার জন্য আমি দু একবার আমার পরের দিকের কাজে দু একটা অল্প বয়সী অ্যাক্টরকে ভুল কাস্ট করেছি, নাম বলছি না। তো মানে আমার পরের দিকের সিনেমায়, পরের দিকের টেলিভিশনে, ওই সিরিজ ফিরিজ দু একজন অ্যাক্টরকে ভুল হয়ে গেছে। তো আমি এটা করতাম, অনিয়ন দত্তকে আমার প্রিয় পাঠ করতাম, ভীষণ রোগা হতে হবে, ভীষণ রোগা, যার চুল কেটে দিয়ে তেল মারলেও পরের ছাঁকিটা কিনে এরম করে দিয়েছি চুলটা। যতবারই অঞ্জনকে দেখছি মনে হচ্ছে চুল কাটা, আর যে এরকম টেকে দিতে পারে। সো কিছুতেই, এবং তবে কোথায়, তাহলে ডেফিনেটলি আমি এমন একজনকে খুঁজবো যে ইন্ডাস্ট্রিতে নেই। আহ, আমি তাহলে ক্যাম্পাস, কলেজ, নানা রকম করছি আমি, খুঁজে 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 খুঁজে, এবং আমাকে সুপ্রভাত একটা সিরিজ করতে গেছিল হইচইয়ের জন্য, ব্যোমকেশ, সেখানে বোধ হয় ও একটা ছোট পাঠ করেছিল কি জানে, তা আমায় বললেন চুল টুলে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে থাকলে হবে না এখন, হ্যাঁ ঠিক আছে আমি বলছি, তোমাকে আমি খুব ট্রাস্ট করি। তারপর দু একজনকে জিজ্ঞেস করলাম, যখন আমি শুনলাম ও যাদবপুর ইউনিভার্সিটিতে করছে, মাস্টার্স করছে, আমি চাল একে ডেকে পাঠাই। ডেকে পাঠিয়ে দেখলাম যে না, একে ফার্স্ট নেবার আগে দাড়ি কাটিয়ে দিই। আমি জানলাম আমার চুল কেটেছিল, আমি স্ট্রেট ওর দাড়ি কাটিয়ে দিয়েছি। দাড়ি কেটে এসো, ও দাড়ি কেটে এসে একদম বাচ্চার মতো লাগছে, আমার একবার ঠিক আছে, ঠিক আছে, এবার তুমি এটা পারো, ওটা পারো, সেটা পারো, এই করো সে করো। বললাম আমি ব্যক্তিগতভাবে রাজনীতি কি, আমি ভাবছি ছেড়ে আমি বললাম, শোনো তুমি এখন ভুলে যাও, তুমি বামপন্থী, তুমি ভুলে যাও, মানে আমি তোমার ডানপন্থী হতে বলছি না, কিন্তু বামপন্থী ছাড়াও দের ইজ সামথিং, মানে দুটো একটা ক্রাইসিস আছে, একটা হচ্ছে কালেকটিভ সমষ্টি, আর একটা হচ্ছে ব্যক্তি। তুমি ব্যক্তি ফেক্তিতে ঢোকো। আমি যা যা বই পড়েছি সেগুলো তো খারাপ লাগবে না, সাত্রে, কামু, কাফকা, এই বইগুলো তুমি পড়ো। তারপরে দেখলাম সে থিয়েটারও একটু একটু করেছে, একটা দুটো ছোট ছোট সিরিজ মিস করেছে, করে আমি আরো রোগা, আরো রোগা, আরো রোগা, আরো রোগা, যাবতীয় যা তোমার চুল একদম গড়াতে দেবে না, আরো রোগা 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 হয়। এইবার আমাদের ফান্ড আটকে গেল, ও রোগা হয়, একদম রোগা হচ্ছে, ও খুব এক্সাইটেড। তো এবং তুমি ইংরেজি গান শুনতে আরম্ভ করো, বলে আমি ইংরেজি গান শুনি, আর না ইংরেজি কন্টিনিউয়াসলি শুনতে থাকো কন্টিনিউয়াসলি ইংরেজি গান, এবং দুর্বুদ্ধ একটু শুনতে থাকো। বব ডিলান হলে ভালো হয়, কিন্তু কিচ্ছু বোঝা যায় না বব ডিলানে, কি যে বলছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি এইগুলো শুনতে থাকো, আর 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 কিছু করো না। তো গিটার ফিটার বাজাও, গিটার বাজায়, কিবোর্ডও বাজায়, খুব ভালো কিবোর্ড বাজায়। তো আমি বললাম এইটা কোথাও, এটা কোথাও আটকে গেল, পিছিয়ে গেল, আছে। তার প্রায় এটা চলে 6 মাস, তার প্রায় বছর খানেক পরে চল এই ডিসাইডেড, চল উই শুট। অনেকের ছবি রিলিজ করে গেছে, সব হয়ে গেছে আমাদের। আমি তার আগে কৌশিকের
পালারও হয়ে গেছে, শুটিং টুটিং ডাবিং টাবিং ফোন করেছি, দেখি এটা মেগা সিরিয়ালে ঢুকেছে। আমি মেগা সিরিয়াল তো ছাড়বে না, এখন এটা কি করলেন? ও না সত্যি কথা বলে ফেলবো, ভাল লাগবে যে আমি ভাবতে পারিনি ছবিটা হবে। আমি তো ওকে বার করে বললাম যেটা আমার নিজের পয়সায় করবো, টাকা আটকে গেছিল বলে করতে পারছি না, এবং তুমি এটা করলে রোগ মোটা হয়েছিল ছিল কলকাতার বাইরের ছেলে, বেশি টাকা দেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি এনজয় করছো না, তাহলে একটা কাজ করো, যারা তোমার সিনিয়র তাদের সঙ্গে তুমি বোঝাও আমার নাম করে, এবং দরকার পড়লে আমিও বলছি ওদের যে কিভাবে তোমাকে বার করা যায়। তো যাই হোক, যারা ছিল তখন সেই সিরিজে এক্সিকিউটিভ প্রডিউসার তারা আমায় চিনে সামাও, এবং তারা যখন শুনলো এরকম একটা ব্যাপার, তারা ওর চরিত্র ছোট করে দিয়ে ওকে বার করে দিল। ও লাপাতে লাপাতে এলো, আবার রোগা হও রোগা হও রোগা হও, একটু একটা পুট আউট করেছে, রোগা হও রোগা হও রোগা হও রোগা হও, আবার দাড়ি রেখেছে, আর দাড়ি কাটো এখানে করে টোরে। সো ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার। সঞ্জন দা, আপনি আগের দিন আমাকে বলছিলেন যে আপনি পরে একটা কাজের জন্য বাইরে যাবেন, আমি আর বাদ বাকি কিছু বলছি না, কিন্তু আপনার সেই চরিত্রটার জন্য সময় লাগবে, যে কারণে আমরা আজকে ইন্টারভিউটা আগেই করলাম। তো আপনি যখনই আপনাকে যে কোনো ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয় বা ন্যারেশন দেওয়া হয়, আপনি কি সেটার জন্য সময় নেন অভিনয় হ্যাঁ, করলে? আমি নিজে 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 অনেকটা সময় নিয়ে, কোথাও চুল বাড়িয়ে, কোথাও দাড়ি বাড়িয়ে, কোথাও কামিয়ে, কোথাও এ করে, আমি নানা রকম ভাবে আমি করেছি সেটা, এবং সেটা তারাও অ্যাপ্রিসিয়েট করেছে। আমি বেশি কাজ, যেই জন্য অ্যাক্টিং এ দেখবে আমি বেশি কাজ করি না। আমি খুব মানে যে যতটা কাজ আমার করা উচিত ছিল 1980 থেকে 2004, আমি কিন্তু ততটা কাজ করিনি। আমি খুব কেয়ারফুল, সেটা করিনি বিকজ আমি গান করতে পারি, আমি গান করছি, সিনেমা করতে পারি, সিনেমা করছি, সব সিনেমাতে আমি নিজেকে পার্ট দিচ্ছি না, তো চলেস গো তো আমি করছি না, কিন্তু যখন আমি অভিনয় করতে যাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার রোল ইট ইজ, মা হোক কি সাহেব বিবি গোলাম হোক, আমাকে সেই চরিত্রটা কিছুদিন হয়ে থাকতে হয়েছে। আচ্ছা অঞ্জন দা, আমরা রিসেন্টলি তামাশার মতো ছবি বা জিন্দেগি না মিলেগি দোবারের মতো ছবি খুব উপভোগ করি এবং বলি যে এই ছবিগুলো আমাদের ঘেরাটোপের যে জীবন সেখান থেকে একটা মুক্তির আলো দেখায়। কিন্তু আপনার যদি আমরা, মানে আমি যেহেতু আপনার অনেক দিন ধরে আপনার ছবি দেখছি, তা যদি আপনার বং কানেকশন হোক বা ম্যাডলি বাঙালি হোক, চলো লেটস গো হোক, বা পরবর্তী সময়ে দত্ত ভার্সেস দত্ত হোক, ইভেন রঞ্জনা, রঞ্জন আমি আর আসবো না হোক, এই ছবিগুলো প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা ক্যারেক্টার এমন আছে বা ছবির এমন সিকোয়েন্স রয়েছে যেখানে একই কথা বলা হচ্ছে এবং অনেক ব্রড ওয়েতে বলা হচ্ছে। আপনি তো অনেক আগে থেকে এটা বলছেন বলে মনে হয়। হ্যাঁ, অনেক দিন আগে থেকে, মানে তখন আমি বং কানেকশন যখন করি, তখন আমার প্রডিউসার, আমি, মৈনাক ভৌমিক আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর, আর নীল ছাড়া কেউ ছবিটাকে সাপোর্ট করছে না। প্রডিউসার, সে ফাইন্যান্স জোগাড় করেছে, সে সাপোর্ট করছে, সে ইয়াং, কেউ ছবিটাকে সাপোর্ট করছে না। বলছে কি হচ্ছে, একটা বাঙালিকে বং বলছো, রবীন্দ্রনাথের গান তুমি চটকে দিচ্ছ, তুমি এত ইংরেজি রাখছো, এইসব কি বড়দের খুব একটা বড়দের, তুমি কারা, এসব নতুন নতুন কি করছো, এটা মানে এটা মানে এটা নেমের আদর্শ। আমি বলি, দর্শক পাল্টে গেছে বাবা, যারা আমার গান শুনছে তারা কি, যারা 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, তারা ইয়াং পিপল, তারা শুনছে, তারা পাল্টে গেছে, তারা বেরিয়ে পড়তে চায়, তারা করতে চায়, যারা বেরিয়ে গেছে তারা আবার আর থাকবো না, আমার চলে আসছে। এই যে অ্যাটিটিউডটা, সবাই মিলে একটা ব্যান্ড করছে বা একটা ব্যান্ড করে পারেনি, আর ট্রাভেল এজেন্সি খুলেছে, ট্রাভেল এজেন্সি হয়নি, যার বেরিয়ে গিয়ে এই গান, এই মজাটা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আর আই রিলেট টু দ্যাট মজা। আর এই সারাক্ষণ মানে মানে ফ্যামিলি ঘেরাটো কি, আর এটা ভালো লাগছে না। দর্শক নিডস টু সি ইয়াং পিপল, ক্যাম্পাস নিয়ে কোন ছবি করেন, ইচ্ছা আছে ক্যাম্পাস, এইগুলো দরকার তো, ইয়াং প্রফেশনালস, একটা ইয়াং দেখা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ঘুরছে না, মানে ইয়াং কি করছে, যায় না কি করবে, ইউটিউব চ্যানেল খুলে বসেছে, খাবার ব্লগ, ফুড ব্লগার হয়েছে, যা খুশি করা যায়, সেইটা আমার খুব এক্সাইটেড লাগতো, করতে ইচ্ছে হতো, এবং সেটা মৃণালদা জানতো, আমি মৃণালদাকে গিয়ে বলতাম, মৃণালদা গিয়ে ছবি করেছে নাকি, বাহ এটা তুমি, হ্যাঁ আমি, আপনারা করো। উল্টে
মৃণালবাবু খুব রেগে গিয়েছিলেন, এত ভালো বলতেন আমার ছবিকে, বিকজ খুব রাফ এজেস। কারণ আমি ওনার ছবির স্টাইল গুলো নিয়েছিলাম ওই প্রথম দিকের যে নিউ ওয়েভ, হ্যান্ড হেল্ড ক্যামেরা, টাক চাক কাটছি, এ করছি, কোনো এ নেই, ক্যামেরা দিয়ে তাকিয়ে ফেলছে অ্যাক্টার, নানা রকম করছে টচ্ছে, খুব ভালো লাগতো। এবার বলতো এইরকমই করো, লো বাজেট করো, মানে উনি খুব ক্রিটিক্যাল হয়, খুব রেগে গেছিলেন ব্যোমকেশ থেকে, খুব রেগে গেছে, এটা তোমার চোখে নেই, তুমি এটা করছো পয়সার জন্য করছো, খুব ক্রিটিক্যাল হচ্ছে। যখন আমি দত্তবাস দত্ত আবার বললাম, খুশি হলেন, খুশি হলেন, কিন্তু আমি জানি না পরে আমি আর ফিরে বা ফাইনালি ভালোবাসা আমি দেখাতে পারিনি। ও না, আরে ভাই, আমি জানি না কিভাবে ভালো লাগতো ওর জায়গায় অঞ্জন আমার ছেড়ে ব্যোমকেশটাকে বাদ দিয়েছে জীবন থেকে, বেটার রয়েছে। তো আমি অনেকদিন আগে থেকে এটা ভাবছি, এবং থ্যাংক গড মৈনাকও সেরকম ভাবে ভাবতো যে আমার নায়ক হবে টোয়েন্টিজ, টোয়েন্টিজ এর মধ্যে দিয়ে ছেড়ে দাও, এটা আমার খুব ইচ্ছে, খুব ইচ্ছে। আচ্ছা অঞ্জন দা, চলো লেটস গোর কথা মনে পড়লো, একটা পার্টিকুলার সিকোয়েন্স রয়েছে যেখানে রুদ্রনীল ঘোষ সে অপরাজিতাকে তুলেছে গাড়িতে এবং সে তাকিয়ে রয়েছে এবং নিজের টি শার্টের দিকে তাকাচ্ছে এবং পরমব্রতর মনোলগ আমরা শুনতে পাচ্ছি, সে বলছে যে ও যখনই এরকম মেয়েদেরকে দেখে ওর শার্টের কন্টিনিউটি থাকে না, এরকম একটা আই গেস এরকম একটা সংলাপ ছিল। এবং আমরা কাট দেখি, মানে ওটা আলাদা করে কোনো অন্য অ্যাঙ্গেল থেকে কোনো শট নেওয়া নেই বা অন্য কিছু না, ওর শার্টটা চেঞ্জ হয়ে যায়। বা যখন রঞ্জন আমি আর আসবো না, সেখানে একটা মানে রঞ্জন আমি আর আসবো না ব্যোমকেশের পরেই এসেছে, সেখানে আবিরের ক্যারেক্টারের নাম বক্সি। এবং আপনি বোধহয় এরকম একটা সংলাপ দিয়েছিলেন যে আপনি তো জিজ্ঞাসা করছিলেন কেন, আপনি কি ব্যোমকেশ বক্সি নাকি? তো এই যে ক্যারেক্টারের এরকম ধরনের সংলাপ, এই যে মজাগুলো যেগুলো আমরা এখন হয়তো বহু ছবিতে দেখি, রেফারেন্সেস দেখি, তো এইটা সেই সময় ছিল, এরকম ধরনের শর্ট, এরকম ধরনের ইউনিকনেস, তো এইগুলো কি সবটাই প্রি প্ল্যান থাকতো না? আপনি ইম্প্রোভাইজ করতেন, এগুলো আগে থেকে ভাবা থাকতো না, ওখানে গিয়ে ভাবতেন? Important. কারণ মৃণাল সেন, বারবার করে মৃণাল সেনে ফিরে যাচ্ছি, কারণ আজকে আমি ছবিটা করেছি বলে। আর ছবিটা না করে বললে কেউ বুঝতে পারতো না যে মৃণাল বাবু, মৃণাল সেন বারবার করে, মৃণাল দা বারবার করে এই ইম্প্রোভাইজটা করতেন বলে ওনার ছবিগুলো একটা অন্য মজা এনে দিত, যে মজাটা ভারতবর্ষে অন্য কোনো ছবিতে থাকতো না সেই সময়। সেইটা আমি খুব অ্যাডাপ্ট করেছি এবং আমি এনজয় করেছি। আমি থিয়েটারের লোক, সো আমি থিয়েটারও ইম্প্রোভাইজ করতে হয়, আমি বিশ্বাস করি। আমি জানি না কেউ বিশ্বাস করে যে থিয়েটারে যা লেখা আছে সেটা বলো, আমি বিশ্বাস করি থিয়েটার ইম্প্রোভাইজ হয়। একটা ডান দিকে গিয়ে ঘুরে বলো, কারণ একটা ডান দিকে আমি খালি বলি তুমি যাচ্ছ কেন ওদিকে কথা বলতে বলতে, না আমি না যাচ্ছ কেন, বলে আমার একটু না গেলে অসুবিধা হচ্ছে। আর আমি তাহলে গিয়ে ওখান থেকে একটু জল খাও, তাহলে যাওয়ার একটা মানে হবে, যাচ্ছি এই জলের গিলাস রাখো ওখানে, চলো লেটস গো, যাও। আর যদি গেলাসটা নিতে হয় তখন গিয়ে জলের গেলাসটা দেখলে বোতলটা খুঁজে পেলে না, পরের ডায়লগটা খুঁজতে খুঁজতে বোতল, এই দেবে অ্যাকশন দিয়ে দিলেন, ডায়লগ গুলি যাবে না, কিছু ডায়লগ বলবে না, করো। তো এই আমি না খুব ইম্প্রোভাইজে বিশ্বাস করি। তো আমি ফ্র্যাঙ্কলি বলছি যে আমরা বাসে শুট করছি এবং রুদ্র শটটা দিয়েছে, শটটা দিয়ে তারপরে মেয়েটি উঠেছে, আবার লাঞ্চ ব্রেক হয়েছে, রুদ্র কখন শার্ট চেঞ্জ করেছে আমরা জানি না, আবার পরের শটটা দেয়া হয়েছে, এটা হয়ে গেছে, হয়ে গিয়ে ফিরে এসে যখন এডিট হচ্ছে, কেলেঙ্কারি, এইভাবেই দাঁড়িয়ে শটটা, কেউ বললো না কেন, কেউ না, আমি চিৎকার করছি এরকম, আমার অ্যাসিস্ট্যান্টের, না না না, এটা এটা হয়েছে 3 দিন পরের শুটিংয়ে, কি একটা হয়েছে, এইটিং এ যায়নি, হয়েছে, তখন অ্যাসিস্ট্যান্ট বসে বলেছে এটা হতে পারে, এটা হয়েছে, না না কি বলছে, না কি বলছে, তখন তো আমার নেগেটিভে, হুম। এই না 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 না। তারপরে কলকাতায় শুটিং হওয়ার আগে আমরা দেখলাম নেগেটিভ, মানে ওখান থেকে রাশিদেরও দেখলাম এটা হয়ে গেছে, কি হবে, কি হবে, তখন আমি বললাম তাহলে ভয়েস ওভার, এখানে তো ও বলছে টাক 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 দেখাচ্ছে, মেয়েটা উঠে গেছে, তাহলে একটা কাজ করা যাক, যে আমি অমুক অমুক অমুক, আমি অমুক অমুক অমুক, আমি অমুক, আর শেখর
যার একটাই প্রবলেম, মহিলা দেখলে যে আমার কন্টিনিউটি বদলে ফেলে। এইটা তখন ওই বলিয়ে দিয়ে হয়ে গেল। রঞ্জনাতে অবভিয়াসলি ফ্লোরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আবির ঘুরছে, কারণ সেটা বউকে এসেছে এখানে। এখানে আমি এটা বলবো, আমি এটা বলবো, সেটা ইম্প্রোভাইজ করা, এটা স্ক্রিপ্টে লেখা থাকে না, স্ক্রিপ্টে লেখা থাকে না। তো আমি এগুলো খুব প্রচন্ড এই ছবিতেও আগে খুব ইম্প্রোভাইজ করতে ভালো লাগে, বিকজ সত্যি মজাগুলো আছে। এই যে বলছে যে তুই একটা এ করা, তুই অমুক করলি, তুই আর কিচ্ছু করলি না, আমি একটা মক্কেল জোগাড় করলাম, ছড়িয়ে ময়মান করে দিলি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন কি একটা বলে রুদ্র, ইয়ং মেয়ে, আমাদের কোনো হিউম্যানিটি নেই। না হিউম্যানিটি বলিস না, না আমাদের রুদ্র নিজেই ভুল ইংরেজি বলেছে, আমাদের কোনো হিউম্যানিটারি নেই। পর এই কাট রিহার্সাল ছিল, হিউম্যানিটারি নয়, হিউম্যানিটি। ওই বলুক বলুক বলুক, হিউম্যানিটারি নেই, বলুক বলুক, মজা হয় মজা হবে। এই তুই হিউম্যানিটারিটাই বল, ইংলিশটা ভালো জানে না। এইরকম ভাবে করতে করতে আমি শাশ্বত, তুই এটা করে এটা খুব কাঁচা গালাগালি দেব, সেন্সার লাগবে কি সেন্সার বলি। 2 মিনিট পরেই আমি সিগারেট খেয়ে এসে বললাম, এসো তুই বল, তোকে বোকা বললে অর্ধেকটা বলা। সবাই লাফিয়ে উঠলো, কারেক্ট, রঞ্জনদা ধরে নিয়েছে। অবভিয়াসলি সবাই বুঝলো যে তোকে তোকে বোকা বললে অর্ধেকটা বলা হয়, কারেক্ট। এই মজাগুলো কিন্তু আমরা সত্যি সত্যি এইগুলো না স্ক্রিপ্টে হয় না। তো এই যে সিগারেটটা ধরে ফেললো মাঝে কন্টিনিউটি জ্যাক, কন্টিনিউটি জ্যাক রাখাটা খুব মানে এক্সাইটিং, বিকজ ইট ইজ সিনেমা, এটা পারফেক্ট নয়। প্রধান বলছেন যে তুমি যা দেখছো সেটা সিনেমা, তো সিনেমার একটা মজা, সমস্ত কিছু পারফেক্ট। এটা যে সিনেমা হচ্ছে, এটা যে বাস্তব নয়, এটা বলার জন্য কন্টিনিউটি জ্যাক, অন্য কোনো কারণে নেই। এবং টাইম, যে এই দরজা দিয়ে বেরিয়ে দেখা গেল ওই দিক দিয়ে, তো বদলেছি কেন, অত সময় নেব। আগে কি হতো, একটা গাড়ি বেরোলো, একটা গাড়ি বারান্দায় থামলো, কাট্টু ভেতরে কমল মিত্র, রাইট, আবার চলে যাওয়ার পর গাড়িটা চলে গেল, কোনো ডায়লগ নেই কিন্তু। এখন কে এরকম, এখন তো যে কোনো সিনেমায়, আচ্ছা আমি তাহলে ওনার কাছ থেকে আসছি, আই এম গোয়িং দ্যাট, টাক কেটে ওইখানে। সো একটা শর্ট, একটা ড্রোন শর্ট ঢুকেছে বলে, বাট ইট ডাজ ম্যাটার। আমি আরো সেটাকে এগিয়ে নিয়ে গেলে ভালো হয়। যেটা হচ্ছিল যে সেই অ্যাটিটিউডটা আমি খুব কম মানুষের মধ্যে পাই, পাই। এবং নট নেসেসারিলি যে তারা ভীষণ সিনিক মানে বুদ্ধিমান, আমি যাদের নাম বলছি তারা বিশাল যে একটা সাংঘাতিক ইন্টেলেকচুয়াল তত নয়। এদের শুনে নর সুপ্রভাত, নর স্বস্তিকা এখন নাম করে, স্বস্তিকা এখন আমি জানি যে ও করে দেবে, ইম্প্রোভাইজ করে দেবে, ফাট করে ডায়লগ ইম্প্রোভাইজ করে দেবে, একটা কিছু করে দেবে। সো শাশ্বত ওয়াও ঋত্বিক, এই ইম্প্রোভাইজ মানে কি সমস্ত চরিত্রকে ফেলে দিয়ে একটা কিছু করা তা নয়, ছোট্ট একটা কিছু বলা, যেটা 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 একে বা যেটা স্ক্রিপ্টকে বা যেটা সিনেমাকে একটা অন্য মজা দেবে, হাসি পেয়ে যাবে সবাই। এইটা আমার কাছে খুব জরুরি, বিকজ স্ক্রিপ্টটা কিছুতেই আমি এক্স্যাক্টলি করতে পারবো না, কারণ আমার লোকেশন আমি এক্স্যাক্টলি পাবো না, এবং যেদিন আমার রোদ্দুর লাগবে সেদিন বৃষ্টি পড়তে পারে। এবার আপনার ভাবতে হবে কি করবো, ছাদে করলে প্রবলেম, বারান্দা হবে কি, তারপরে এডিটিং এ গিয়ে আরো একটু ইমপ্রুভ করলে ভালো হয়, ডাবিং এ গিয়ে ইংরেজিটা ঠিক করলে ভালো হয়, মিউজিক পড়লে জিনিসটা খুলবে, কোথায় মিউজিক, এটা যেটা প্রথম থেকে লিখে একরকম সিনেমা হয়, সেটা আমি বিশ্বাস করি না। আমি পারি না বলবো না, আমি বিশ্বাস করি না। আমি সেই সিনেমাটা কেউ বিশ্বাস করতে পারে, এবং যে বিশ্বাস করতে পারে তার 101% অধিকার আছে বিশ্বাস করতে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সিনেমা বিশ্বাস করে। নীল একটা স্ক্রিপ্ট লিখছে, অন্য রকম ভাবে লিখছে। সো অ্যান্ড দ্যাট ফ্রিডম, সেই ফ্রিডমটা থাকুক, সেই ফ্রিডম থাকবে না। একই রকম ছবি, সবাই ছবিতে জাম কাট কেন হবে, যে রাখতে চায় সে রাখুক। আমি এনজয় করে করতে চাই, আমি চাই বদলাতে বদলাতে বদলাতে, এবং আমি বিশ্বাস করি সিনেমাটা, অফকোর্স আমি ক্যাপ্টেন, মৃণাল সেন ক্যাপ্টেন, মহাজনের ইনপুট নেই, এর ইনপুট নেই, তার ইনপুট নেই, সবাইকার ইনপুট নিয়ে উনি একরকম ভাবে কবি করতেন, আর হয়তো আরেকজন অন্যভাবে করতেন। আমি ওই থিমটাকে ফলো করি, কারণ সেটা অজস্র আছে, গোদার আছে, অজস্র লাস্ট ভন ট্রায়ার আছে, যারা এইভাবে ছবি করতেন, এইভাবে কাজ করতেন। আমি ওটা পছন্দ করি বলে আমি করি, এবং তাতে তুমি যেটা বলছো মজাটা বেরিয়ে যায়, মজা আসে, এ আসে তা আসে।
আচ্ছা অঞ্জনদা, আপনি রিসেন্ট একটা ইন্টারভিউতে বললেন যে সৃজিতের বক্স অফিস নিয়ে বদার্ড হওয়ার দরকার নেই, কিন্তু আপনার মনে হয় না যে সৃজিত মুখার্জির মতো যারা পরিচালক বা যারা একদম কোর মেইন স্ট্রিম ছবি বানাচ্ছিলেন না, তারাও এখন কোথাও একটা গিয়ে বক্স অফিসের উপর খুব নির্ভরশীল হয়ে গেছেন? শুধু সৃজিত মুখার্জি না, আরো অনেকে আছেন, যে কারণে কৌশিক গাঙ্গুলি, কেয়ার অফ স্যার বা ছোটদের ছবি বা সিনেমাওয়ালা বা শব্দ বহুদিন হয়ে গেছে বানাচ্ছেন না। তাকে এই অর্ধাঙ্গিনী, অযোগ্য, কাবেরী অন্তর্ধান, পরপর পরপর এরকম ধরনের ছবি করে যেতে হচ্ছে। এরকম আরো অনেকে রয়েছে। তো সবাই যেহেতু মেইন স্ট্রিম ছবি আমাদের এখানে হওয়া এতটাই পরিমাণে কমে গেছে, তো এই প্রত্যেকজন পরিচালক যাদের ছবি এতটা বক্স অফিসের উপর ডিপেন্ডেন্ট ছিল না, তো এদের সবার উপরে বক্স অফিসটা বড় প্রেশার তৈরি হচ্ছে। দেখো, এর না দুটো সাইড আছে রূপম। সত্যি কথা বলতে গেলে মেইন স্ট্রিম সিনেমাকে সাকসেসফুল করতে হবে। যতটা সাকসেসফুল ছিল তার থেকে পড়ে গেছে ডেফিনেটলি। কারণ মেইন স্ট্রিম সিনেমা যদি না ওপরে ওঠে, বেশি ব্যবসা না করে, তাহলে আমার মতন ফিল্ম মেকার, মৈনাক ভৌমিকের মতো ফিল্ম মেকার বাঁচতে পারবে না বা তৈরিও হবে না। সো দেয়ার বাই মেইন স্ট্রিম সিনেমাকে এগোতে হবে, অনেক আরো উপরে উঠতে হবে, তার মানটাকে। কি হবে আমি জানি না, কিন্তু ডেফিনেটলি সেটা আর 60s এর উত্তম কুমার সুচিত্রা সেন তো হওয়া সম্ভব নয়। নোবডি ইজ ইন্টারেস্টেড। তো সেই সিনেমাটা কি হবে সেটা ঠান্ডা মাথায় তাদের ভাবতে হবে, কিন্তু ডেফিনেটলি মেইন স্ট্রিম নিয়ে ভাবতে হবে, মেইন স্ট্রিমকে আরো এগোতে, এবং স্টার্স যারা আছেন তাদেরও এই এই লড়াইয়ের মধ্যে ঢুকতে হবে, এবং তাদেরও বলতে হবে, তাদেরও একটা ভয়েস থাকবে, প্রডিউসার সবাইকারই, যে মেইন স্ট্রিমটা কিভাবে দাঁড় করানো যায়। তাহলে অল্টারনেটিভ যারা বা নন অতটা মেইন স্ট্রিম নয় যারা আমার মতন, তারা জায়গা পাবে, বা প্রদীপ্তর মতন যারা অনেক বেটার জায়গা পাবে। কমপ্লেন করে লাভ নেই, আমায় হল থেকে তুলে দিচ্ছে, তো চলছে না ভাই, তাই তুলে দিচ্ছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার, আমি সত্যি কথা বলছি, চলছে না। একটা এক্সিবিটার চালাতে পারছে না, ডিস্ট্রিবিউটার চলছে না, ফার্স্ট অফিসে এখন বক্স অফিসের যেটা হয়ে গেছে, ফার্স্ট উইকেন্ডে যদি সুপার সাকসেস না হয় তাহলে ছবি চলে যাবে। ফার্স্ট উইকেন্ডটাকে ধরতে হবে। এইবার এই ধরাটা কিরম ধরা হবে? এই ধরাটা গালিবার মতন ভাবে ধরা হবে, না এই ধরাটা মোগলে আজমের মতন হবে? আমি জানি না। মোগলে আজম হলে এখন চুপ করে লাফিয়ে দেখবে কি? আমরা দেখবো না, গালিবার দেখে নিচ্ছে। সো এই যে একটা মেইন স্ট্রিম সিনেমাকে একটা এমন একটা কিছু দিতে হবে যেটা সাংঘাতিক ভাবে এই সব কিছু ব্যারিয়ার ভেঙে দিয়ে দেখছে, এটা হতে হবে। আমার সৃজিতকে আমি এটা বলতে চেয়েছিলাম দ্যাট হি ইজ অলরেডি সাকসেসফুল। তো সৃজিত যাই করে লোকে দেখতে যায়, খারাপ বললো বলেই দেখতে যায়, হয় দেখতে যায়, আমার ছবি সবাই দেখতে যায়, দেখতে যায়, তারা ওয়েট করে থাকে কখন ওটিটিতে হবে, দিয়ে তারপরে তারা দেখতে যায়। সৃজিতের ছবি কিছু লোক ভালো লাগবে বলে ডেফিনেটলি যায়, আর কিছু লোক গালাগালি করার জন্য দেখতে যাচ্ছে। পয়সা তো উঠছে ভাই, আমাকে তো কেউ গালাগালি করার জন্য গিয়ে দেখছে না। হোয়াট এভার সৃজিত হ্যাজ এবল টু রিয়েলি ম্যানেজ। আমি তো রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে এই কথাটা বলিনি, মানে শিবপ্রসাদের উদ্দেশ্যেও বলি। আমি সৃজিতকে এই কারণেই বলেছি, সৃজিতের মধ্যে অনেক কিছু মানে উইয়ার্ড জিনিসপত্র করার ক্ষমতা আছে, আমার মধ্যে নেই। উইয়ার্ড একটা কিছু করার ক্ষমতা আছে। এ যদি কনভেনশন ভেঙে দেয় না, সে যদি বেপরোয়া হয়ে যায়, সাংঘাতিক কিছু একটা বেরিয়ে আসে। ও তো অনেক কিছুই করতে পারে। তো সে যদি এই ছবিটা সাকসেসফুল হবে, কেউ ছবিটা মানে ইটস লাইক সেইং দ্যাট নিজের জায়গাটা কিছু ডিরেক্টর এত ভালো জানতে পারে যে তাদের ছবি তারা যখনই মানে খুব ইজ নিয়ে ছবি করছে, কারণ কনফিডেন্ট হয়ে গেছে, ইজ নিয়ে এফার্টলেসলি ছবি করছে, সে ছবি হিট করে যাবে। বিকজ তার একটা তার সিনেমা পাবলিক
অনেক কিছু তার সে মজা করতে পারে। আমি তো ওরকম নয়, আমি তো নিজের এক্সপিরিয়েন্স, নিজের জীবন, ফাজলামি, হোয়াট এভার ফান, এটা করছি। শ্রী যদি বক্স অফিসে, দেখো বক্স অফিসে এখন দেখা যাচ্ছে যে একটা বয়স্ক লোকের ভিড় বেড়েছে। হুম। অল্প বয়সীরা প্রথম দিকে হু করে যাচ্ছে না, বয়স্ক অডিয়েন্স ডুক 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 করে যাচ্ছে। ফ্যামিলি 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 একটা কেস হয়েছে, সেই ফ্যামিলি অডিয়েন্স কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে না এত ডাইনামিক মিডিয়াম। ইয়াং পিপল, অল্প বয়সীদের সিনেমা দেখতে যেতে হবে হলে। আমার ছবি ওটিটি হয়ে গেছে, বেরিয়ে যাবে, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি তো ওটিটির উপর দাঁড়িয়ে থাকতে পারে না। তো অল্প বয়সীদের দেখতে যেতে হবে, দে হ্যাভ টু বি অ্যাট্রাক্টেড, রিলেটিং টু মি। সো এই অল্প বয়সীদের জন্য একটা ব্রেক থ্রু ছবি চাই, একটা দুটো তিনটে বছরে অন্তত 4-5 খানা চাই, যে ইটস হিটিং হার্ড। সৃজিৎ ইজ এ স্টার, why does he need a star? Why does he need a star? করে দিই, করে দিতে পারে, এইটাই বলছি আর কি। বা স্টারকে নিয়ে স্টারের জায়গাটা ভেঙে দিই, আমি জানি না। সো আমি বলছি যে চিরাচরিত ব্যাপারটাতে ও যদি না ঢুকে, ও যদি কিছু করে, তাহলে আই থিঙ্ক একটা সাংঘাতিক গ্রোথ হবে। আমি যে কারণে নিজের থেকেই যখন আহ, চাঁদের পাহাড় হলো, ছবিটা যেমন অসম্ভব ভালো লেগে তা তো নয়, মোটেই না। কমলেশ্বর বন্ধু বলেও নয়, আমার মনে হয়েছে যে, কারণ আমি বিশ্বাস করি এইখানে হয়তো আমার সঙ্গে খানিকটা মেলামেশা তফাৎ। আমি বিশ্বাস করি মেইন স্ট্রিম যদি দাঁড়ায়, তাহলে আমি দাঁড়াতে পারবো, কারণ আমি জনপ্রিয় ছবি করছি, আমার ছবি কান ভেনিসে যাচ্ছে না। সো দেয়ার বাই, যদি চাঁদের 12 কোটি টাকা বাংলা ছবিতে খরচা হয়ে গেছে, এই ছবি যদি দাঁড়িয়ে যায়, সারপ্লাস মানি জেনারেট করতে পারে, বাংলা ছবির বাজেট তাহলে বাড়তে বাড়তে 12, 20, 25 চলে যাবে। সো দেয়ার বাই আমি নিজে দায়িত্ব নিয়ে চিঠুতে একটা ভীষণ ভালো রিভিউ দিয়েছিলাম পরে, কিন্তু it has to succeed, আর বেশি টাকার ছবি has to succeed। এই যে একটা, আমরা যারা ছবি করি, আমরা যারা একটু ছক ভাঙা ছবি করি, আমাদের যে এই প্যানানি 12 কোটি 30 কোটি, বেশ করে ছবির ব্যবসা তো বাড়াতে হবে, ছবির ব্যবসা তো বাড়াতে। ইংরেজি ছবি যখন পরের পর ব্যবসা বাড়ছে, হিন্দি ছবির ব্যবসা বাড়ছে, আমরা তো বলি না, আমরা এই বাঙালিরাই তো বলি না। নিজেদের বাংলা ছবির বাজেট বাড়লে, একটা কিছু চেষ্টা হলে আমরা কেন নিজেদের টেক করি না? না, এটা কি হচ্ছে, পয়সার শ্রাদ্ধ, অমুক তো বেশ করছে, আরে করছে ভাই, তুমি করো, তুমি না করে, এইটা না আমি বিশ্বাস করি না। তার মানে এই নয় যে আমি চাঁদের পাহাড়কে আমার পছন্দ হয় বা চাঁদের পাহাড় আমি দেখবো, আমি চাঁদের পাহাড় অডিয়েন্স নই, অন্য একটা অডিয়েন্স, সেই অডিয়েন্সকে আসতে হবে, কিভাবে আসবে আমি জানি না। সো আই সেলিব্রেটেড দ্যাট। আমি এটাই বলছি যে বিকজ হি ইজ সাকসেসফুল। আমি শ্রীজিৎকে বলছি না শ্রীজিৎ তুই প্রদীপ্তর মতো একটা ছবি বানাও না, যদি কেউ ভেবে থাকেন একদম ভুল ভাবছেন। আমি বলছি শ্রীজিৎ যদি প্রাণ খুলে একটা ছবি করে, উইদাউট থিঙ্কিং ইকুয়েশন এসব কিচ্ছু ভুলে গিয়ে, যে আজকে মানে অমুকের ঋত্বিক ঘটক নিয়ে একটা করলে, দরকার নেই, তুমি তোমার মতো করো না, তুমি যা প্রাণ চায় করো, তাহলেই মানে রামগোপাল ভার্মা, মণিরত্নম যখন ছক ভেঙে দিল না, বম্বে সিনেমার ইন্ডাস্ট্রি করে গেল, এবং ছক ভেঙে দিল বাই কাস্টিং, সংস, মিউজিক, সব কিছু দিয়ে ভেঙে দিল। মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নেই, জোর করে বিয়ে হয়ে গেছে তাদের, কি ভাবো রোজা। এইবার তার গেছে হানিমুনে, তার দুটো অন্য ভাষাটাও খুব একটা জানে তার, মানে একজন ইংরেজি বলতে পারে, একজন বউ পারে না। যখন প্রেমটা জমে উঠছে, স্বামী কিডন্যাপ হয়ে গেছে, এইবার মহিলা স্বামী প্রেমের পর স্বামীকে খুঁজছে, ওয়াও সুপার, চক মক ভেঙে উড়িয়ে
ফাটাফাটি ছবি, আর সে মহিলা কমিউনিকেট করতে পারছে না, এরকম একটা কমার্শিয়াল সিনেমা, এটা তো মেইন স্ট্রিম সিনেমা, এটা ফ্যান্টাস্টিক। তো এই যে, বা ভিকু মাত্রে, আমরা তো কোনোদিন ভাবিনি যে এইরকম স্টার হয়ে যাবে এই লোকটা। মনোজ বাজপেয়ী, হ্যাঁ, মনোজ বাজপেয়ী। মনোজ পাচ্ছে ফট করে তুলে ফাট করে স্টার বানিয়ে দিয়েছে, ছক ভেঙে দিয়েছে দুম করে লেগে, ওদের সবাই ভালো লাগছে আমাদের দেখে। তো এই ছকটা ভাঙতে হবে, এবং সেটা ভাঙতে গিয়ে গ্রামের দুটো বাচ্চা দৌড়চ্ছে হলে হবে না, দারুণ গান, দারুণ অ্যাকশন, এগুলো করতে হবে। আচ্ছা অঞ্জন দা, আপনার চালচিত্র এখন একটা শট রয়েছে যেখানে আপনারা দুজন কথা বলছেন এবং ওখান থেকে সরো বলবেন, তারপরে মুভমেন্ট চেঞ্জ হয়। আপনার বহু ছবি, রঞ্জনাতে একটা শর্ট রয়েছে যখন পার্নোর সাথে আপনার কনভারসেশন হচ্ছে এবং সেটা ঝগড়ায় তিক্ততায় পরিণত হচ্ছে। তো আপনি একটু আগেই বলছিলেন, তো আপনি যে পজিশনে দাঁড়িয়ে থাকেন, ও কথা বলার পর যেরকম ভাবে কাট্টু হচ্ছে, আপনার হাতে সিগারেট রয়েছে, পরের শটে সিগারেট ধরানো হয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন, কাঞ্চন আসছে, তো এই যে কন্টিনিউটি নিয়ে আমাদের প্রশ্ন আসে না যখন ছবিটা দেখছি? কিন্তু অদ্ভুত ভাবে যেরকম শটের মোটিভেশন বা যেরকম ভাবে যাচ্ছে, আমাদের সেটার মধ্যে অদ্ভুত মজা লাগে। এবং সেটা যদি চলো লেটস গো হয়, সেটা যদি ম্যাডলি বাঙালি হয়, সেখানে শহরটাকে যেরকম ভাবে দেখানো হচ্ছে, সেই শহরের মানুষকে যেরকম ভাবে দেখানো হচ্ছে, বা চলো লেটস গোতে শেষ ভাগে আপনি যেরকম ভাবে আসছেন, অরিন্দম শীল কথা বলছে একজনের সাথে, টিচারের সাথে, তো এই যে একটা দৃশ্যের মজা, সেখানে একটা হ্যান্ডহেল শটও রয়েছে, একটা ওয়াইড শটও রয়েছে, জাম্প কাটও রয়েছে, সেখানে এল কাটের ব্যবহারও রয়েছে, আবার সেখানে কোনো কন্টিনিউটি নেই। তো এই যে বিষয়পত্র, সেখানে থিওরি এরকম ভাবে আসছে, শর্টের এরকম ডেফিনেশন আসছে, এই বিষয়টা কি আপনারা প্রথম থেকে, মানে আপনি যেমন বললেন যে ইম্প্রোভাইজ করেন সিকোয়েন্সে, ডায়ালগসে, শর্টের ক্ষেত্রেও কি তাই? না, এটা আমরা কনসিয়াসলি স্ক্রিপ্টের সময় ডিসাইড করি যে এরকম স্টাইল হবে ছবিটা, কারণ এই স্টাইলটা অলরেডি এস্টাবলিশড, এর একটা ইতিহাস আছে, এর একটা মানে দর্শন আছে, সবাই জেনে গেছি আমরা, টাইম মানে কি সবাই বুঝতে পারবে, এটা মজা হবে। সো আমরা এইভাবেই শুট করব। আমার যে অনেক শুট, মানে আমার এডিটরের সব থেকে কম সময় লাগে আমার ছবি এডিট। আচ্ছা, এটা এই তো চাক চাক চলতেই হবে, কি ও দরজার কাছে চলে গেছে, জুড়ে দাও, জুড়ে দেবেন। এইটা আমরা প্রথম থেকেই, যে ম্যাডলি বাঙালির 4টে গল্প বলছে 4 রকম ভাবে। প্রথমটা ভীষণ ক্যামেরা মুভ করবে, মানে মানে ঘুরে যাবে, এ ঘোরাঘুরি করবে, খুব মানে মুভ মুভ কোনোটাই হাতে থাকবে কিন্তু স্ট্যাটিক নয়, মুভ করছে, এরম হচ্ছে, উল্টো হচ্ছে। সেকেন্ড গল্পটাতে ক্যামেরা অনেক বেশি ফোকাস নিয়ে খেলা করবে, ফোকাস রেখে দেবো, ফোকাস। থার্ড গল্পটাতে ক্যামেরা অনেক থেমে কিন্তু ব্রিদিং। আর ফোর্থ গল্পটাতে ইটস আ মিক্স অফ অল টাইপস। এটা করতে পারবেই যাচ্ছি, কারণ কখন আমরা বাজির গল্পে আছি, কখন আর এটা নোট করা হতো, এতটাই প্ল্যান ছিল, নোট করা হতো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ফোর্থ মানে ফোর্থে কোনো ফোকাস নিয়ে খেলা হয়েছে না, এখনো পর্যন্ত হয়নি। দেখ 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 দেখ, চল এটা ফোকাস ঠিক করি। আবার যখন আপলোড সিকোয়েন্স হচ্ছে, না না ক্যামেরাটা মুভ করাতে হবে, কেন ফার্স্ট গল্প না, তার আগের দিনই অন্য গল্প হয়েছে, এটা ক্যামেরা মুভ করে, দাঁড়া দাঁড়া ক্যামেরা মুভ করতে, বাবা এসে দাঁড়ালো, বাবা এরম ভাবে কথা বলছো, এরম ভাবে কথা বলছো, একটা কাজ করো, এই যখন দেখছে বাবাটাকে উল্টো করে দেবে, মানে নানান রকম ভাবে। কিন্তু আমরা কিন্তু খুব কনসিয়াসলি ভেবে চিন্তা করে টিক মার্ক দিয়ে 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 দিয়ে, না 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 এটা ফোকাসের হবে, এটা বেঞ্জির গল্প তো, হ্যাঁ এটা ফোকাস ফোকাস ফোকাস, সামনে দরকার ফোকাস ফুল হবে। আর এইটা সারাক্ষণ আমাদের করতে হচ্ছে। সো আমি যখন রঞ্জনাও করছি, যখন সরলেজকেও করছি, জায়গাটা বেছে দেবো থাক কাট করে গাড়ির ভেতরে। আচ্ছা, আমরা এখন একটা বেড়াতে যাচ্ছি বলে ফট করে বলতে হবে কখন যে হলো, কখন যে ব্যবসা হলো, কখন যে, কিছু দরকার নেই। আমি বলেছিলাম আপনাকে জানলা যাই, আপনি জানলা যাই, এটা শুরু হয়ে গেল। মানে ওই 4জন যে কখন ব্যবসা শুরু করলো নেই, অনেক পরে গল্পের মাঝখানে হঠাৎ করে কেটে বলছিস ব্যবসা করবে, অনেক পরে গেছে। হ্যাঁ, এই মজাগুলো না একদম রেখে ভেবে, এখানে কাটবো, এখানে কাটা হবে, এখানে করা হবে, এখানে। সো বেশি ইভেন পরম যখন আলোচনা করছে,
ওই সিকোয়েন্সটা চলে এলো যে রুদ্র এবং অপরাজিতা দুজনের একদিন হঠাৎ করে দেখা হয়ে যাবে ওর সাথে, হ্যাঁ ও তখন ও জিজ্ঞাসা করবে দলটা তুইও ছেড়ে দিলি, হ্যাঁ হ্যাঁ ওই এবং ওটা অনেক পরে আছে, ওই ইভেন্টটা আসেও না। হ্যাঁ, এবং প্রচুর ফ্ল্যাশ ফরওয়ার্ড আছে। হ্যাঁ মানে ভারতীয় সিনেমাতে ফ্ল্যাশ ফরওয়ার্ড Forward করে, ব্যাক করে, ফরওয়ার্ড করে না, যে শেষকালে কি হবে টাক করে দেখিয়ে দিয়ে আবার ব্যাক করে। সেই দেখা, সেটার জন্য অবভিয়াসলি স্ক্রিপ্টটাকে ইন্টারেস্টিং হতে হবে। আমার খুব ইচ্ছে, দেখো কত পৃথিবীর সিনেমা হয়েছে যে শেষ মৃত্যু, লোকটা মরে গেল, একটা লোক মরে গেল, লরেন্স অফ অ্যারাবিয়া থেকে তা থেকে একটা লোক মরে গেল, ওইখান থেকে গল্প, তারপর গল্প শুরু হলো, মরে গেল, টাইটেল হলো, বা তার শবযাত্রা হলো, ধরার ডিম, টাইটেল হলো, দিয়ে তার জন্ম থেকে শুরু হলো। কিন্তু হয়ে গেছে, আমরা দেখিয়ে দিয়েছি তো লোকটা মরে যাচ্ছে, সবাই ভাবছে মরে যাবে, দেখিয়ে তো দিয়েছি। তাদের গল্প তো বলতে, এই যে প্রথমেই দেব এটা ওই ওই আমাদের এতে আফ্রিকার ওই শহরটাতে বসে চোখ খুলে দেখছে, ভাবছে, লিখতে বসছে, তারপরে তো গল্প। তার মানে দর্শক কিন্তু জানেও চাঁদের পাহাড়ে মরে যাবে না, ফিরে এসে গল্পটা দর্শককে দেখিয়ে দেওয়া হয়েছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে যে মরে যেতে ওটা করতে হয়, সাসপেনশন অফ ডিসবিলিফটা করে দিতে হবে। কারণ আমি তো জানি ও যতই অন্য উঠছে পড়ছে, অডিয়েন্স ঠান্ডা অডিয়েন্স, কিন্তু না না তো পরে গল্প লিখবে, এটা ভুলিয়ে দিতে হবে। তো এই মজাগুলো যত ভালো করে করতে পারবে তত ভালো, তত ইন্টারেস্টিং হবে। আবার ড্যানি ডিটেকটিভে আমার মনে আছে যে ওটাতে আমি প্রথম আপনার ছবিতে এরকম দেখি যে লেন্স ফ্লেয়ার, অফিসের মধ্যে মারাত্মক লেন্স ফ্লেয়ার। আমরা এখন ওই রাজেন ডিকের ছবিতে খুব দেখি লেন্স ফ্লেয়ার ইউজ করে, তারা মুভমেন্ট করে, কিন্তু আমি ড্যানি ডিটেকটিভ দেখছি যে ওইটুকু একটা অফিস, ওখানে লেন্স ফ্লেয়ারে ভর্তি। দেখো আমি তোমাকে এখানে একটা কথা বলছি, হ্যাঁ আমার ছবি ছোট বাজেট, আমি মজাগুলো করছি বিকজ অনেক অডিয়েন্স দেখছে না, যারা দেখছে মোটামুটি সিনেমা ভালোবাসে, তারা সিনেমা যারা ভালোবাসে খুব এনজয় করবে। এই চাঙ্ক অফ অডিয়েন্সকে আমি অ্যাড্রেস করছি, যারা গালে হাত দিয়ে এখানে দাঁড়িয়েছিল ওখানে গেল কি করে, না হতে পারে না, এরকম অডিয়েন্স না, খোলা মন, অনেক সিনেমা দেখেছে, ঠাক ঠাক করবে। তুমি যাদের রেফারেন্স, তারা কিন্তু মেইন স্ট্রিমে করছে, মেইন স্ট্রিমে এটা করে দিচ্ছে, ফান ফান যা খুশি। এই মেইন স্ট্রিমেও তো আধুনিক জিনিস ঢুকতে, মেইন স্ট্রিম যদি এখনো আটকে থাকে, গাড়ি এসে দাঁড়ালো, তারপর ভেতরে কমল 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 মিত্রটা থেকে বেরিয়ে গিয়ে মেইন স্ট্রিমকে ডাইনামিক হয়ে গেলে কোনো জমে যাবে আর কি। আমি বলি যে মারপিটের শট গুলো আরো এক্সাইটিং হবে। কেন এখনো আমরা বসে আছি ওই স্লো মোশন দেখে নিয়েছি, চেস সিকোয়েন্স কি হয় আমি জানি না, মানে এগুলো নিয়ে ভাবতে বসলে না সাংঘাতিক বেরোবে। হ্যাঁ আচ্ছা অঞ্জনদা, আপনি যখন এই চালচিত্র এখন নিজের একটা ক্যারেক্টার রাখছেন, এরকম একটা চরিত্র পাচ্ছেন, বা আমি দত্ত ভার্সেস দত্ত দেখে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, নিজে দত্ত বলে নয়, ছবিটা খুব ইমোশনাল করে দেয়, তা সেটা একটা সেমি অটোবায়োগ্রাফি ছিল, তো এতটা অনেস্টি দিয়ে একটা স্টেটমেন্ট বা একটা ছোট্ট সিকোয়েন্সও, মানে আমার মনে হয় যে বহু ছবিতে অনেকে এমন যখন নিজের সম্পর্কে স্টেটমেন্ট রাখেন বা এরকম অটোবায়োগ্রাফি হয়, অনেক কিছু পরিবর্তিত করে দেয়, এবং সেটা পড়লে বা দেখলে আমাদের মনে হয় যে সেটার মধ্যে অনেস্টি নেই, কিন্তু এই অনেস্টিটা আপনি কি করে রাখেন? এটা না, আমি ভেরি অনেস্টলি, আমি সত্যি কথা বলছি, আমি না মানে আমি অনেস্ট হবো এরকম না, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, এটা না আমার না হলে ভাল লাগে না, আমার আমার ভাল লাগে না, আমার ইচ্ছে করে না করতে, যেটা মানে ফলস লাগে, নিজেই আমি লিখে দেখলাম ফলস লাগছে, নিজের ভালো লাগছে না। আমার নিজের যদি না ভালো লাগে আমি কি করতে পারবো? আমার নিজের এটা একটা নিজের ভালো লাগা, নিজের ইচ্ছে থেকে করতে চাওয়া। আমার বলতে ইচ্ছে করে না যে আমার গানে বা সিনেমায় যে আমার এত কিছু ছিল তবুও তুমি আমার ছেড়ে চলে গেলে, এটা আমার না বলে ভালো থেকো, তুমি যেখানেই থেকো ভালো থেকো। প্রচন্ড হালকা অভিমান দিয়ে বলতে ভালো লাগে, যেখানেই থেকো তুমি ভালো। এইটা বলে কিন্তু যে বলছে সে ভালো নেইটা একটু বুঝিয়ে দিতে হবে, যে সে রাত্রির আসছে, সে দাঁড়িয়ে আছে, বাসটা মিস করেছে, এইগুলো বলে দিলেই হয়ে গেল আমার, তাই না? সে একা,
কিন্তু সে বলছে তুমি যেখানে থেকে ভালো, তো আমার খুব ভালো, আমার খুব, যদি কোথাও গিয়ে আমার অনেস্টি হলো জিনিসটা আমার কাছেই, আমার নিজের কাছে বিলিভেবল, সেই জন্য আমি করি। অন্যরা কি করছে কেন করছে না, মই না করে মাঝে মাঝে, উম, করে না কেন, করলে ভালো হয়। সত্যি তুমি এটা বললে হয়নি, ভালো। মৃণাল সেন করেছে, খুব করেছে, অপর্ণা সেন করেছে। ইনফ্যাক্ট অপর্ণা সেন প্রথম আমায় বলেছিল যে অঞ্জন, একটা জিনিস মনে রাখবি, যে যেটা ব্যক্তিগত জায়গা থেকে না আসে তাহলে জিনিসটা জেনুইন হয় না, জেনুইন হয় না। এবং যেটা জেনুইন সেটা থেকেই যাবে বড় পর্দায়, তখন বড় পর্দায় ছবি। তোমার ব্যক্তিগত পছন্দ ইচ্ছা থেকে যাবে না, কারণ তুমি মরে যাবে। এটা অপর্ণা শুটিং এর মাঝখানে আমি বলেছিল, আই রিমেম্বার দ্যাট। এবং অপর্ণা সেনের ব্যক্তিগত জীবনের ক্রাইসিস যেখানেই তার ছবিতে এসছে ম্যাজিক হয়ে গেছে। কি ক্রাইসিস আমি সেটা বলবো না, ম্যাজিক, ম্যাজিক। ওই রকম ছবি কেউ করতে পারে না। সেখানে এত ভালো পুরুষ চরিত্র আর নারী চরিত্র ঘাটা, পুরি বাপ রে বাপ, ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমার শেষ জিজ্ঞাসা অঞ্জনদা, আপনি অনেক আগে সঙ্গে সৃজিতে বলেছিলেন, সেখানে আপনার একটা ভুল বা একটা ছবি না করলেই পারতাম, এরকম একটা প্রশ্ন করেছিল। আপনি হেসে বলেছিলেন ব্যোমকেশ। এবং এত বছর পর আবার আপনি ইন্টারভিউতে বলছেন যে ব্যোমকেশ করা ভুল হয়ে গেছে। সেই সঙ্গে শীতের সময় যেটা বলেছিলাম সেটা ঠিকই বলেছিলাম, আর সত্যি তো বিশাল ভুল হয়েছে। আর জন্য তুমি দেখো রূপম, আর যদি ব্যোমকেশ না করতাম, এই যে তুমি বলছো কাম ব্যাক, এই যে আগের ছবিগুলো তোমার ভালো বলছো, মাঝখানে ছবি কিচ্ছু বলছো না, দত্ত আছে দত্ত ছাড়া, আবার এইটা বলছো রিভলভার রওশনও মন্দ লাগেনি, ট্রেলারটা বেটার, ছবিটা আরো বেটার হতে পারতো, বলছে একটা গল্প, কিন্তু ছবিটা ভালো হয়েছিল। এই ব্যোমকেশ করে হঠাৎ যে আমি আমার সিগনেচার স্টাইল ফাইল ফেলে 60-এর দশকের গল্প বলতে গিয়ে, মানে হয় না। এই ব্যোমকেশে তুমি দেখো গল্পগুলো এমন, না, এটা আপনার বলার কি পিছনে এই কারণটাও রয়েছে যে পরবর্তী সময় সবাই এই ট্রেন্ডটা ফলো করতে লাগলো, কারণ আপনি না তো না 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 না, সবাই ট্রেনটা ফলো করতে লাগলো বলে একটা বিরক্তিটা বাড়লো, কিন্তু আমার নিজে সবাই না করলে বোধহয় আমি আরো আগে ছেড়ে দিতাম। আচ্ছা। কারণ জবাই যেই মুহূর্তে করতে আরম্ভ করলো, তখন আমার প্রডিউসারের চাপটা এলো যে আপনি করুন। এই চাপ আমি তখন, মানে তখন কিরকম হচ্ছে না তো, মানে একটা ব্যোমকেশ করলে একটা অন্য ছবি পাবো, বা একটা অন্য ছবি করলে একটা ব্যোমকেশ করতে হবে, এরকম একটা সিনারিও আমার জীবনে চলছে। আচ্ছা। বুঝতে পারছো, রাগে মাগে বাজে যে ভয়ঙ্কর খারাপ ছিল আমার জীবন, হচ্ছে ব্যোমকেশের তো খারাপ, গণেশ টকিজ কি করে আমি করলাম। মানে কি হচ্ছে তখন, ইফ ইউ লুজ ইউর সিগনেচার, মৃণাল সেনের সিগনেচার খুঁজে পেতে মৃণাল সেনকে 3-4-5টা ছবি করে ফাটাক বাইরে শ্রাবণটা করে সিগনেচার খুঁজে পেয়েছেন। তো তুই তো প্রথমেই তার সিগনেচার খুঁজে পেয়েছেন, আমার সিগনেচার ফেলে দিয়ে অন্য কিছু করে আবার সিগনেচার, মানে এই যে জিনিসটা তো আমার নয়। তার কারণ আমি তোমায় বলছি, তোমার আগের প্রশ্ন, ব্যোমকেশের জীবনের ক্রাইসিস কি হবে, জোর করে আমি কন্টিনিউসলি এত অস্বস্তি পেতাম বলে ওদের বউ আর বরের ঝগড়া লাগাতাম, তাতে দর্শক বুঝে কেন এরকম ঝগড়া করে। ব্যোমকেশের কোনো ক্রাইসিস নেই, ব্যোমকেশের কোনো ফ্লস নেই, অজিতের কোনো ফ্লস নেই, এই যে চরিত্রগুলো তার কোনো ফ্লস নেই, কোনো মজা হাসবে। আমার না, মানে এটা তো আমার নয়, এটা কৌশিক গাঙ্গুলির হতে পারে, বা আমি জানি না কার, অরিন্দম শীল, আমার নয়। এবং এটা আমি করছি আর হু হু করে টাকা উঠছে, সবাই দেখছে। আই থিঙ্ক কিন্তু আপনি তো খুব খেটেছিলেন ছবিতে, একটা চায়ের কাপের জন্য, একটা প্রপসের জন্য। নিজের ছবির জন্য যা খাটেনি, রুদ্র অন্য জামা পরে ফেলেছে, আবার চল গিয়ে শুটিং তো করিনি আমি, হ্যাঁ। ডায়লগ বদলে দেবো, ডায়লগ বদলে দেবো, রুদ্র টেনশন করিস না, এগুলো করেছে। সেই মজাটা হারিয়ে, না না এখানে দেখা যাচ্ছে, ওখানে এটা করা যাচ্ছে, ওরে বাপ রে বাপ, আমি না ঠিক করিনি। এবং প্রচুর টাকা রোজগার হয়েছে, কিন্তু আমার মনে হয়, সত্যি বলছি, আমি যদি সেটা না করতাম, আমি জানি আবির কষ্ট পাচ্ছে, এটা শুনলে দুঃখ পাবে, খুবই দুঃখ পাবে, এবং যারা খেটে খেটে আমার জন্য ব্যোমকেশ করেছে তারাও দুঃখ পাবে, যে কিছু না করিয়ে আমি হয়তো অনেক আগে মেরাথনটা করে ফেলতাম জীবিত কালে থাকতে, এবং দারুণ হতো। সেন্টিনারিতে এসে আবার একটা অন্য গল্প বলতাম, মাঝখানে দারুণ দারুণ কয়েকটা ছবি করতে পারতাম। এই আমার ছবিটা অনেক 71 বছরের আগে আমি আরো অনেক বেটার শিখে দিতাম, আমি 100% ওইটা গুলিয়েছি। এবং তুমি দেখো
যে ব্যোমকেশ করার সময় রক্ত আছে, রক্তটা পেরিয়ে গেছে, সেটা এত পার্সোনাল। বাকি যে ইন্টারেস্টিং ছবিগুলো করেছে সেগুলো কিন্তু কমপ্লিটলি হারিয়ে গেছে, সেগুলো দেখছে না কেউ এখন। আমার ভীষণ ছবি, প্রিয় ছবি ওই খাবার নিয়ে ছবিটা, সাহেবের কাটলে সাহেবের কাটলেট, আমি আসবো ফিরে, ফাইনালি ভালোবাসা, ফাইনালি ভালোবাসা। তারপর শেষ বলে কিছু নেই, আমার উচিত হয় ভেরি অনেস্টলি, এবং সেটা স্বীকার করে নেওয়াই ভালো। তার জন্য আমার প্রডিউসার কেন দুঃখ পাবে না? প্রডিউসার পরে পয়সা করেছে, ভালোই আছে সে, প্রডিউসার দুঃখ পাবে না। আবির কি নাম করে গেছে, আবির দুঃখ পাওয়ার কোনো কথা নেই তোমার। আবির নিজেই ব্যোমকেশ নিয়ে ফাজলামি করছে বাদামি হায়নাতে, আজকে নিজে বোর হয়ে। তা আমার দরকার ছিল না। এবং সত্যি সবাই, তুমি দেখো সবাই মিলে ছুটলো, এখনো ছুটছে কেন? মানে এটাও কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, কারণ আমি কাটিয়ে উঠেছি। আজ কাটিয়ে না উঠলে আমি চুপ করে চেষ্টা করছি এরকম করতাম। আমি কাটিয়ে উঠেছি বলে আমি বলতে পারছি। সঙ্গে সিংতের সময় আমার যন্ত্রণা হচ্ছিল বলে আমি বলেছি। কিন্তু তুমি বলো আমাকে, এই যে প্রতি বছরে 3টে করে ফেলুদা আর 2টো করে ব্যোমকেশ, এইটা দেখে দর্শক কি ভালো লাগছে? দর্শকের তো ভালো লাগছে না। কোথাও একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক না, যে একজনই ব্যোমকেশ করবে। 30টা জেমস বন্ড, এটা হতে পারে কখন? কে জেমস বন্ড হবে তাই নিয়ে চর্চা করে পাঠিয়ে দিচ্ছে হলিউড। পরে ড্যানিয়েল ক্রেগের পরে কে হবে? এখানে কোথায়? এখানে যে কেউ পারলে ফেলুদা করে দিতে পারে, যে কেউ। আমি কালকে জটাই, দেখুন এই আর কি ভালো লাগে। কিন্তু এটা না ঠিক নয়, একজনই করুক না, বা সে ছেড়ে দিয়ে আরেকজন করুক। সে এই আন্ডারস্ট্যান্ডিংটা হতে পারলে ভালো হয়। মানে তাহলে আর সব ছবি কেন ইউএ হবে? সব ছবি কেন বয়স্ক লোকদের জন্য? আমি বয়স্ক লোকদের একটু, আমি তো নিজে বয়স্ক, বয়স্ক লোকদের ছোট করছি না, কিন্তু বয়স্ক লোকরাও তো অল্প বয়সীদের মজা দেখতে চায় না, আমি শিওর দেখতে চাই। সবটাই এরকম মানে একটু পিছিয়ে, মানে যৌতুকগৃহ কবে হয়ে গেল? মানে কবে 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 হয়ে গেছে? প্রাক্তন দুজন এসে মার্ভেলাস ছবি, ওরকম মার্ভেলাস ছবি কটা হয়েছে? ফাটাফাটি ছবি দেখা হচ্ছে বিভিন্ন, এবং কথা হচ্ছে, ক্লারিফাই হচ্ছে, কথা হচ্ছে। পরবর্তীকালে গুলজারও যখন করলেন, ইন্টারেস্টিং হলো, দারুণ হলো। এখনো, এখন তো আমরা ভুলে যাবো। এখন ডিভোর্স করে কি মজায় আছে? এরকম একটা হিন্দি ছবি তুমি দেখলে অবাক হয়ে যাবে, মোটেই অবাক হবে না, মোটেই অবাক হবে না। কিন্তু আরে এই মজার ছবি করছে, হাসির ছবি, মজার ছবি। আমরা এখনো দুঃখে মরে আছি। এইগুলো না, মানে ইফ উই, আমি সেটাই বলছি, মেইন স্ট্রিম যদি আরেকটু এগ্রেসিভ হয়, হয় তা হয়। আমি খুব খুশি হয়েছি যে নীল একদম একটা অন্যরকম বিয়ে বাড়ির ছবি হচ্ছে। আরে আরে লাভলি ম্যারেজ ফিল্ম, অল্প বয়সীদের বিয়ে। আই এম সো হ্যাপি, মানে স্ক্রিপ্ট লিখছে করছে না, আই এম সো হ্যাপি। তো সে কিরকম আমি জানি, কিন্তু ওর মতো এই যে ভাবছে একটা ফাটাফাটি। মানে আমারও তখন ইচ্ছে, ওনার পর থেকে আমারও ইচ্ছে করতো নীল আইডিয়াটা নিয়ে দিল, বা আবার আমি একটা ফাটিয়ে বিয়ে বাড়ির ছবি করতে পারতাম, ডেস্টিনেশন ম্যারেজ। নীল আইডিয়াটা নিয়ে নিয়েছে। আমার খুব ইচ্ছে জাগলো যে আরে এখন চলচ্চিত্রের পর ইয়াং লোকেদের ডেস্টিনেশন ম্যারেজ ফাটাফাটি হতো। এনিওয়ে, আমার এইগুলো খুব ভালো লাগে, পিপল কামিং আউট নিউ আইডিয়াস, নিউ থিংস, নিউ ওয়েজ। অ্যান্ড আই হোপ দ্যাট, আমি বিশ্বাস করি দ্যাট এই ট্যালেন্টটা আমাদের মধ্যে আছে, যারা করছে তাদের মধ্যে তো আছেই। আর একটা বড় জিনিস যে আমি 71 বছর এসে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করতে পারলাম, কিন্তু আমার মনে হয় আমরা অনেকেই করতে পারি। টেকনিশিয়ান গিল্ড আমাদের সাহায্য করতে পারে যদি ঠিক করে আমরা বোঝাই, এবং ইন্ডিপেন্ডেন্ট ছবি করলে সেটার বিক্রি নেই, এটা আমি বিশ্বাস করি না। সো ইট ইজ আ বিউটিফুল থিং। অল্প বয়সী
সেদিন একটা জায়গায় কথা হচ্ছিল, বিভিন্ন জায়গায় যাচ্ছি তো মৃণাল সেনের ছবি নিয়ে কথা বলতে, 4-5টা ছেলে উঠে মিডিয়া স্কুলে বড় বলছে না, ফার্স্ট থিং তো টাকা দাও, টাকাটা করতে পাবো। আমি অনেক সুন্দর বোঝাবার চেষ্টা করছি যে শোনো, টাকাটা নিয়ে তুমি কি করবে? গাড়ি কিনবে, বাইক কিনবে, কি করবে? না, ফিল্ম করবো। কি ফিল্ম? সেটা না, সেটা আগে তুমি কি ফিল্ম, স্ক্রিপ্ট লেখা হয়নি, তোমার লোকেশন দেখা হয়নি, তোমার ভাবা হয়নি কি নিয়ে ছবি করবে, তুমি ইমাজিন কোয়ান্টি টাকা টাকা করে যাচ্ছে, তুমি আগে ওইটা পরিশ্রমটা করো, আগে ওইটা ভাবলে সমস্ত জিনিসটা রেডি হবে, লেবার অ্যান্ড ইমাজিনেশন, তারপরে টাকাটা আসছে পরে, আগে টাকা তারপরে সিনেমা। তো তুই গিয়ে গিয়ে সব সব 2 সপ্তাহ উইকেন্ডে শুটিং করতেন, এল মারিয়াচি, চুপ চামচ, এখান থেকে রবার্ট রড্রিগেজ টাকা ফাকা নিয়ে একটা ছবি করে মাল্টি-মিলিয়ন হিট করিয়ে দিল। তাই আমি তুই টাকাটা পরে হবে, সত্যি তুমি পেয়ে যাবে। আর সত্যি যদি কেউ একটা স্ক্রিপ্ট লিখে একটা রেডি হয়ে এত এক্সাইটেড হয়ে গেছে, ও কিন্তু তোমার ক্যামেরাটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, গেছে দিয়ে ওকে পটিয়ে পাঠিয়ে, যে ক্যামেরা করছে তাকে পটিয়ে পাঠিয়ে নিয়ে আমার আমার ক্যামেরাটা করে দাও, করবেই সে। যদি এত খেটে থাকে কোনো কিছু, সে করবেই, সে করবেই। সে যেখানেই দেখবে একটা ছোট ক্যামেরাতে তাকে পড়াবে, সে করবে, কাউকে একটা ধরে অ্যাক্টিং করিয়ে। তারা বলছে টাকা, প্রথমেই বলি টাকা। And তারা যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট ভালো সম্ভ্রান্ত ঘরের ছেলেপিলে, কারণ তারা অত টাকা দিয়ে মিডিয়া স্কুল থেকে পাশ করে আজকে দাঁড়িয়ে কথা বলছে। আমি জানি না মানে, সো আই থিঙ্ক মানি ইজ দ্য লাস্ট থিং রিকোয়ার্ড ফর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। এবং ডেফিনেটলি কেউ কোথাও আছে, কত কম টাকায় ছবি করা যায় ভাবা যায় না। সো সবাই সেটা করতে, আমি বলছি না। আমি বলছি এই যে সারপ্লাস মানে যদি জেনারেটেড হয় মেন স্ট্রিম করে, তাহলে একটা ছোট্ট টাকা ডেফিনেটলি সুরিন্দর ফিল্মস, SBF, SK, যারা যারা আছেন তারা ঠিকই দিয়ে দেবে, অল্প যদি তার কাছ থেকে চা দিয়ে দেবে, রিস্ক নিয়ে নেবে। সেইটা আমি বলছি। আমি এবং আমার খুব ভালো লাগছে ভাবতে যে ছবিটা সবাই দেখছে এবং আল্লাহ খুব খুশি হচ্ছে, এবং আমিও সৎভাবে কথা বলতে পারছি, মনটা ভালো হয়ে গেল তোমার সঙ্গে কথা বলি। ভালো থাকবেন আর দেখে ফেলুন, ফলেও হচ্ছে, আমিও চলছি, আমি জানি না কেন কিভাবে চলছে। যদি ইন্টারভিউটা রূপমান আমার ভালো ভালো লেগে থাকে তাহলে দেখি না, কন্ডিশন এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।